দেখ তোদের আজকে এটাতে অ্যাকাউন্টেন্সি সেমিস্টার 1 এর অ্যাকাউন্টসে এমসিকিউ যেটাতে আসলে পরীক্ষার প্যাটার্ন হবে তার যে একটা অন্যতম চ্যাপ্টার যেখানে ম্যাথ আছে থিওরি আছে দুটোই কভার করতে হবে সেই চ্যাপ্টারের নাম হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। কি নাম আছে? বিল অফ এক্সচেঞ্জ বা বাণিজ্যিক হুন্ডি চ্যাপ্টার বলে, অনেকে এটা একটা হস্তান্তরযোগ্য দলিল বলে, ঠিক আছে। প্লাস ক্লাস 11 এ যাদের ল আছে, মানে যারা ক্লাস 11 এ যাদের ল থাকবে তারাও এই চ্যাপ্টারটা সঙ্গে পড়বে, পরবর্তীকালেও বিকমেও আছে। এই টোটাল চ্যাপ্টারটার আসল নাম কিন্তু তোমার নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। কি নাম বললাম? নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। আর বাংলায় বললে হস্তান্তরযোগ্য দলিল আইন। কি নাম বললে? বাংলায় বললে কি দাঁড়াবে? হস্তান্তরযোগ্য দলিল আইন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, লতো এটা আছে এবং বিকম সিএ সিএম এ যা পড়বি সবে এই জায়গায় এটা এই চ্যাপ্টারটা আছে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট আর ততটাই জলের মতো সোজা চ্যাপ্টার। এর থেকে সোজা ক্লাস 11 এর কোনো চ্যাপ্টার নাই, এটা তুই মিলিয়ে নিস। মানে এই চ্যাপ্টারে বেশি মাথা মারি তো কিছু করারই নাই, বহুত ইজি চ্যাপ্টার আছে। তো প্রথমে যেহেতু আমাদের এমসিকিউ তে পরীক্ষা হবে, ফার্স্ট যে এমসিকিউটা আসার চান্সেস থাকে সেটা হচ্ছে গিয়ে এই যে নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ঠিক আছে। এই নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট যাকে আমরা বাংলায় বলছি হস্তান্তরযোগ্য দলিল আইন, তো সেটা ভারতবর্ষে কত সালে চালু হয়? তো তার উত্তর হচ্ছে 1981। কত সাল বললাম? 1981। এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। তাহলে ভারতবর্ষে হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালে চালু হয় বাবু? 1981। এই 1981-তে যে হস্তান্তরযোগ্য দলিল আইন চালু হয় তাতে মোট 3টে উপাদান ছিল। কটা উপাদান ছিল? হস্তান্তরযোগ্য দলিল আইনের 3টে উপাদান। মানে ভারতবর্ষে যে হস্তান্তরযোগ্য দলিল আইন 1981 সালে চালু হয় তার মোট 3টে উপাদান ছিল। 1 নম্বর উপাদান হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, দ্বিতীয় নম্বর উপাদান হচ্ছে প্রমিসারি নোট বা প্রত্যর্থপত্র, আর তৃতীয় নম্বর হচ্ছে ব্যাংকের চেক বা চেক। তাহলে কি কি বললাম? বাণিজ্যিক মানে এই যে আমাদের যে হস্তান্তরযোগ্য দলিল আইন, এই হস্তান্তরযোগ্য দলিল আইনের আওতায় 3টে ইনস্ট্রুমেন্ট বা 3টে দলিল আসে যাদেরকে আমরা হস্তান্তরযোগ্য দলিল বলতে পারি, ঠিক আছে। সেই 3টে দলিলের মধ্যে প্রথম দলিলটার নাম হচ্ছে বাণিজ্যিক হুন্ডি। কি নাম বললাম? বিল অফ এক্সচেঞ্জ। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রত্যর্থপত্র বা প্রমিসারি নোট। কি বললাম? প্রমিসারি নোট। এবং তৃতীয় নম্বর হলো ব্যাংকের চেক বা চেক, ঠিক আছে। এই 3টে উপাদান 1981 সালে হস্তান্তরযোগ্য আইনের আওতায় হস্তান্তরযোগ্য দলিল বলে বিবেচিত হয়। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে হস্তান্তরযোগ্য দলিল আইন কবে পাস হয় ভারতের বুকে? 1981। আর যদি তোমাকে বলে যে হস্তান্তরযোগ্য দলিল আইনের আওতায় কটা দলিল বা ইনস্ট্রুমেন্ট আসে? 3টে। কি কি? বিল অফ এক্সচেঞ্জ বা বাণিজ্যিক হুন্ডি বাংলায়, দ্বিতীয় ইংরেজিতে কি প্রমিসারি নোট বা প্রত্যর্থপত্র, আর তৃতীয় চেক, তাই না? CHEQUE, তাই না? তো ডেফিনেশনটা একটু মাথায় রাখতে লাগবে। আরেকটা মজার কথা বলে দিই, হস্তান্তরযোগ্য দলিল আইন যেটা 1981 সালে পাস হয় তার তো 3টে উপাদান বললাম। তাহলে এর হস্তান্তরযোগ্য দলিলের যে বৈশিষ্ট্যগুলো হবে 19-20, মানে হালকা এদিক ওইদিক, সেম বৈশিষ্ট্য কাদের থাকবে? বাণিজ্যিক হুন্ডির থাকবে, চেকের থাকবে আর প্রত্যর্থপত্র থাকবে, মোটামুটি একই ধরনের। তাহলে 3টেই কার? এই 3টেরই জন্মদাতা কে? হস্তান্তরযোগ্য দলিল আইন, ঠিক আছে। তাহলে এই হস্তান্তরযোগ্য দলিলের যে বৈশিষ্ট্যগুলো বলবো এই 3টে ইনস্ট্রুমেন্টের মোটামুটি
একই, হ্যাঁ সব তো সেম বৈশিষ্ট্য হয় না বাবু, তবে মোটামুটি একই হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা এমসিকিউ কিন্তু কভার করে নিলাম 1981 সাল 3টে ইনস্ট্রুমেন্ট। এবার আমাদের যেটা একটু পড়তে লাগবে এটা কি বলতে চাইছে। তো 1981 সালে হস্তান্তরযোগ্য দলিল আইন অনুসারে প্রাপকের নির্দেশ মতো কোনো ব্যক্তিকে বা বাহককে প্রদেয় কোনো প্রত্যক্ষপত্র, বাণিজ্যিক হুন্ডি বা চেককে হস্তান্তরযোগ্য দলিল বলে। অর্থাৎ 1981 সালের যে হস্তান্তরযোগ্য দলিল আইনে বলা আছে প্রাপকের নির্দেশ মতো। স্যার প্রাপককে, প্রাপক মানে যিনি হুন্ডির অর্থ পেয়ে থাকে। এখানে আমরা আরো পড়ব পরে গিয়ে যে এই হস্তান্তরযোগ্য দলিল আইনের হস্তান্তরযোগ্য দলিলের কিছু বৈশিষ্ট্য হয়। তার মধ্যে একটা আছে হুন্ডি লেখক, হুন্ডি গ্রাহক, আর একটা হচ্ছে হুন্ডি প্রাপক। তো প্রাপকের নির্দেশ মতো কোনো ব্যক্তিকে বা বাহককে, অর্থাৎ যে এটাকে বহন করবে, যেহেতু এটা হস্তান্তরযোগ্য দলিল, তাহলে যার কাছে এটা থাকবে সেই মালিক হয়ে যাবে। এবং হস্তান্তর মানে কি, মালিকানাটা এক জায়গা থেকে আরেক জায়গায় কি হতে পারবে, হস্তান্তর হতে পারে। যেমন সাপোজ আমি তোমাকে একটা চেক দিলাম, তুমি আবার চেকটা অন্যকে হস্তান্তর করতে পারো যদি চেকটা ক্রস করা না থাকে। ঠিক বাণিজ্যিক হুন্ডি তুমি কারোর কাছ থেকে পেলে তুমি সেই বাণিজ্যিক হুন্ডি এবার অন্য কাউকে দিতে পারো। তাই বাণিজ্যিক হুন্ডিও একটা হস্তান্তরযোগ্য দলিল, চেকও একটা হস্তান্তর দলিল, এবং প্রত্যক্ষপত্রও একটা হস্তান্তরযোগ্য দলিলের আওতায় পড়ে। আই হোপ তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে ইংরেজিতে বললে কি দাঁড়ায়, অ্যাকর্ডিং টু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে হস্তান্তরযোগ্য দলিল বলতে বোঝায় প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ অর চেক পেবেল আইদার টু অর টু বিয়ারার। অর্থাৎ যাকে হস্তান্তরযোগ্য দলিলে বলে দেওয়া হবে যে অমুক ব্যক্তিকে চেক দিলাম, অর্থাৎ চেকে যার নাম থাকবে সে চেকে টাকা পায়। এটা তোমরা জানো, চেকে পে বলে একটা জায়গা দেওয়া থাকে না, ডানটা দিয়ে লম্বা থাকে, ওখানে আমরা নাম ভরে দিই, তাই না। তো পে বলে যার নাম থাকবে, অর্থাৎ যার নাম চেকে উল্লেখ থাকবে সে, অথবা বিয়ারার। বিয়ারার মানে যেটা বহন করবে। অনেক সময় আমরা খোলা চেক বা ওপেন চেক যাকে বলি, সেটা ধরে কাউকে দিয়ে দিলাম, ওদের কারোর নাম লেখা থাকলো না, খালি সেলফ লিখে দিলাম, তাহলে চেকটা যার কাছে থাকবে সে কি হবে, হুন্ডির মালিক হয়েছে, সে কি হবে, হুন্ডির। তাহলে আমি কি বলতে চাইছি, অ্যাকর্ডিং টু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, negotiable instrument means promissory note, bill of exchange or check payable either to or to bearer। অর্থাৎ চেকে বা বাণিজ্যিক হুন্ডিতে বা প্রমিসরি নোটে না যার নাম দেওয়া থাকবে সে টাকাটা পাবে, অথবা যে এর বহনকারী অর্থাৎ বিয়ারার হবে। বাংলায় বললে কি বোঝাচ্ছে, বলছে বাহক যে প্রদেয়, বাহক মানে কি যেটাকে বিয়ার করবে, যেটাকে ধরে নিয়ে যাবে। ক্লিয়ার। তো যেখানে বোঝানো হচ্ছে এই জায়গাটা তুমি বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি, হ্যাঁ কি না। তাহলে এবার এতটুকু তোমাদের পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট টপিক আমাদের আসছে হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য বলছি, হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য। এর প্রশ্ন হবে স্যার হস্তান্তরযোগ্য দলিলটা কাকে বলে বলে দিলেন, তাহলে হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য কি। দেখো হস্তান্তরযোগ্য দলিলের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হস্তান্তরযোগ্য দলিলকে অবশ্যই লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে। কি কি হতে হবে, লিখিত এবং, যাকে আমরা ইংরেজিতে বলবো রিটেন অ্যান্ড সাইন। রিটেন অ্যান্ড সাইন অর্থাৎ এটা লিখিত হবে এবং এটা কি হবে, স্বাক্ষরিত হবে। ঠিক আছে। হস্তান্তরযোগ্য দলিলের মধ্যে তিনটে পার্ট পড়ে, বিল অফ এক্সচেঞ্জ, চেক আর প্রমিসরি নোট। তিনটেই কিন্তু আইদার লিখিত হতে হবে এবং তার সাথে কি হতে হবে, যে লিখছে এবং যে অ্যাকসেপ্ট করছে উভয় কিন্তু এখানে কি করবে, সাইন করবে। অর্থাৎ এবার তুমি চেকে সাইন ছাড়া চেক চলবে, ঠিক তেমনি বিল অফ এক্সচেঞ্জ আর প্রমিসরি নোটে সাইন ছাড়া চলে না। এবং এটা কি লিখিত দলিল। মৌখিক দলিল কি, চেক, তোমাকে মুখে মুখে একটা চেক দিয়ে দিলাম, টাকা তুলতে পারবে। তাহলে বাণিজ্যিক হুন্ডি একটা অংশ হচ্ছে গিয়ে কে, চেক। তাহলে এটার একটা কি বৈশিষ্ট্য বলবো, এটা হতে হবে লিখিত এবং স্বাক্ষরিত। ওকে। নেক্সট, উপযুক্ত স্ট্যাম্প। যদিও বা চেকে অনেক ক্ষেত্রে স্ট্যাম্প চেকে স্ট্যাম্পের প্রয়োজন নেই, কিন্তু চেক ছাড়া বাণিজ্যিক হুন্ডি এবং প্রমিসরি নোট, চেক ছাড়া কি বললাম, বাণিজ্যিক হুন্ডি এবং প্রমিসরি নোট, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের এই দুটো ক্ষেত্রে বাণিজ্যিক হুন্ডি এবং প্রমিসরি নোট এই দুটো ক্ষেত্রে কিন্তু উপযুক্ত স্ট্যাম্পের দরকার পড়ে। কিসের দরকার পড়ে বললাম,
উপযুক্ত স্ট্যাম্পের দরকার পড়ে বাণিজ্যিক হুন্ডি এবং কিসে বললাম প্রমিসরি নোটে, খালি চেকের স্ট্যাম্পের দরকার পড়ে না। নেক্সট হচ্ছে গিয়ে সংশ্লিষ্ট পক্ষ মানে রিলেটেড পার্টিস। বাণিজ্যিক হুন্ডিতে কজন পক্ষ থাকে শুনে রাখার সব থেকে ইম্পর্টেন্ট 3 জন, একজন ড্রয়ার, একজন ড্রয়ি আর একজন হচ্ছে পেই। স্যার কি করে বাণিজ্যিক হুন্ডি লিখতে হয় একটু বলে দিন। দেখো বাণিজ্যিক হুন্ডি বা হস্তান্তরযোগ্য দলিল যদি বলি তাহলে একজন লেখে, ঠিক আছে, বেসিক্যালি একজন লেখে, একজন তাতে অ্যাকসেপ্ট করে এবং একজন টাকা পায়। যে লেখে বাণিজ্যিক হুন্ডি তাকে বলা হচ্ছে বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, তাকে বলা হয় ড্রয়ার। কি বলা হয়? ড্রয়ার। যিনি বা যাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে তাকে বলা হচ্ছে ড্রয়ি। কি বলা হচ্ছে? ড্রয়ি। আরেকজন হচ্ছে প্রাপক অর্থাৎ যিনি হুন্ডির অর্থ পান, ঠিক আছে। এবার চেকের ক্ষেত্রে যদি বলি তাহলে ধরো তুমি কারোর কাছে ধারে মাল কিনলে তাকে চেক দিলে, তাই তো? তো চেক যখন যদি তুমি সাইন করে দিলে, এবার তুমি যাকে সাইন করছো, তুমি তাকে সাইন করলে তোমার অ্যাকাউন্টে চেক কেটে দিলে। এবার যাকে দিলে তুমি সাইন করছো, তুমি লিখলে, তো তুমি হচ্ছে ড্রয়ার, ঠিক আছে। এবার একজন পাচ্ছে, এবার যে পাবে তাকে বলে পেই। তুমি যাকে টাকা দিচ্ছ সেও পেই হতে পারে, আবার সেও কাউকে ওই দলিলটা হস্তান্তর করতে পারে। ক্লিয়ার করতে পারছি আমি কি বলতে যাচ্ছি? আর বাণিজ্যিক হুন্ডির ক্ষেত্রে মাথায় রাখতে হবে একটা কথা, বাণিজ্যিক হুন্ডির ক্ষেত্রে যে বিক্রেতা, কি বললাম, যে বিক্রেতা সে হুন্ডি লেখে বাণিজ্যিক হুন্ডির ক্ষেত্রে। আর এখন এই বলা হচ্ছে পুরো হস্তান্তরযোগ্য দলিল, ঠিক আছে। কিন্তু যখন আমি বলবো বাণিজ্যিক হুন্ডির বৈশিষ্ট্য তখন এই সেম বৈশিষ্ট্য এখানে থাকবে, কিন্তু মাথায় বাণিজ্যিক হুন্ডির ক্ষেত্রে বিক্রেতা হচ্ছে গিয়ে লেখক, যিনি কিনছেন তিনি হচ্ছেন গিয়ে হুন্ডি গ্রাহক। কি হবে? হুন্ডি গ্রাহক। আর যিনি টাকাটা পাবেন তিনি হবেন পেই। কি হবে? ম্যাক্সিমাম সময় বিক্রেতাই টাকাটা পায়, তাহলে ড্রয়ার আর পেই সেম হয়। ক্লিয়ার করতে পারছি? কিন্তু কিছু কিছু সময় বিক্রেতা আবার ওই দলিলটা অন্য কাউকে হস্তান্তর করে দেয়, তখন এই হুন্ডি লেখক আর পেই কিন্তু আলাদা হয়। আবার প্রমিসরি নোটে একটু আলাদা হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। একজন প্রমিসার হয়, একজন প্রমিসি হয়, বা যে প্রমিসটাকে অ্যাকসেপ্ট করছে। ক্লিয়ার? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, এটা যে হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য। এবার বাণিজ্যিক, বাণিজ্যিক হুন্ডি হচ্ছে কি একটা পাঠ হস্তান্তরযোগ্য দলিল। এখানে কি বলা হচ্ছে না, বাণিজ্যিক হুন্ডি হলো লেখকের দ্বারা স্বাক্ষরিত এমন এক দলিল যার দ্বারা নির্দিষ্ট কোনো পরিমাণ অর্থ, অর্থাৎ দেখো এখানে অর্থের পরিমাণ নির্দিষ্ট এবং যাকে দেবো সেও নির্দিষ্ট বা আদিষ্ট, বা যাকে চেকে বা বাণিজ্যিক হুন্ডি যার নাম লিখে দেবো সে টাকাটা পাবে, বা দলিলের বাহককে টাকাটা প্রদানে শর্তহীন আদেশ দেয়। কি দেয়? শর্তহীন আদেশ। অর্থাৎ এখানে একটা আদেশ থাকে, কিন্তু আদেশটা কি হয়? শর্তহীন হবে। কি হতে হবে? বিল অফ এক্সচেঞ্জ শর্তহীন আদেশ হয়। এবার এটা যদি ইংরেজিতে বলি, বিল অফ এক্সচেঞ্জ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট। এটাও একটা ইনস্ট্রুমেন্ট। কি ইনস্ট্রুমেন্ট? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বা হস্তান্তরযোগ্য দলিল। ইন রাইটিং, যেটা লিখিত হতে হবে, এবং কন্টেইনিং আনকন্ডিশনাল অর্ডার, এবং এখানে কি থাকবে? শর্তহীন আদেশ, যাকে আমরা বাংলায় শর্তহীন আদেশ বলছি, ইংরেজিতে বলছে আনকন্ডিশনাল অর্ডার। টু পে এ স্পেসিফিক সাম অফ মানি, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, বাংলায় বলছিলাম নির্দিষ্ট পরিমাণ অর্থ, ইংরেজিতে বলা হচ্ছে স্পেসিফিক সাম অফ মানি, এখানে দেব। এবং কাকে দেব? টু এ সার্টেন পারসন, অর্থাৎ কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, বুঝতে পারছো, অথবা দলিলে যার নাম উল্লেখ থাকবে তাকে দেওয়া হবে। এবার কেসটা কি হয় আমি তোমাকে বলে দিই। বিল অফ এক্সচেঞ্জ, ধরো আমি তোমাকে একটা প্রোডাক্ট বিক্রি করলাম, আমি হচ্ছে সেলার, আমি কে? সেলার। ধরো আমি মিস্টার এক্স কে প্রোডাক্ট বিক্রি করলাম, সাপোজ মিস্টার এক্স কে আমি কি করলাম? প্রোডাক্ট বিক্রি করলাম। এবার যেহেতু সেলার আমি, তাহলে কন্ডিশন কার থাকবে? আমার থাকবে। বিল অফ এক্সচেঞ্জে মাথায় রাখবে ভালো করে, বিল অফ এক্সচেঞ্জে যে বিক্রেতা হয়, যে সেলার হয়, সে বিল লিখবে। সে কি লিখবে? বিল লিখবে। অর্থাৎ সেলার হয়ে যাবে বিল অফ এক্সচেঞ্জে ড্রয়ার। ড্রয়ার কি হয়? সেলার। কি হয়? ড্রয়ার। কিভাবে লিখবে? ব কলমে, বাংলায় ব কলম। কেন স্যার? ব কলম মানে হচ্ছে লিখবে সেলার, কিন্তু পরে মনে হবে ওটা লিখেছে কে? বায়ার। কে লিখেছে?
বায়ার, মানে লিখবো আমি অর্ঘ মুখার্জি, কিন্তু পরে মনে হবে মিস্টার এক্স লিখেছে, মানে আমি লেখার ভাষাটা এরকম হবে যে আমি মিস্টার এক্স মিস্টার অর্ঘ মুখার্জির কাছ থেকে আজ এত তারিখে এত টাকা ঋণ নিলাম, এই টাকাটা আমি 3 মাস বা 4 মাস অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর এই এত টাকা 2 লাখ 3 লাখ 5 লাখের নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট সময়ের পর কি করব, পরিশোধ করব। ক্লিয়ার? লিখলাম কে, সেলার মানে আমি, কিন্তু পরে মনে হলো কে লিখেছে, বায়ার মানে ক্রেতা। কথাটা বুঝতে পারলাম? তাহলে লিখেছে কে, এক্স মনে হবে, পরে মনে হবে কে লিখেছে, এক্স। এবার আমি এই বিল অফ এক্সচেঞ্জটা দিয়ে দেবো কাকে, এক্স কে। কাকে দিয়ে দেবো, এক্স। যদি পরে স্যাটিসফাই হয় তাহলে এক্স ওতে সাইন করবে। কি করবে, সাইন। তাই জন্য বিল অফ এক্সচেঞ্জে কি ছিল, প্রথমে এই হস্তান্তরযোগ্য দলিলের মধ্যে একটা পয়েন্ট লেখা ছিল কি, রিটেন এবং কি হবে, সাইন। রিটেন মানে আমি লিখলাম, আর সাইন করলো কে, ড্রয়ার লিখলো, ড্রয়ে কি করলো, অ্যাকসেপ্ট করলো। কি করলো, এটা ইংরেজিতে বলা হয় অ্যাকসেপ্ট, মানে হচ্ছে এটাকে গ্রহণ করলো। এরপরে যদি গ্রহণ করে তখন আমি ওকে ধারে মাল পাঠিয়ে দিলাম, আর ওইটা গ্রহণ করার পরও আমাকে আবার বিলটা রিটার্ন করে দিল। এবার বিলটা আমার কাছে চলে আসে, 3 মাস বা 4 মাস পর আমি সেইটা বিলটা ওর কাছে নিয়ে গিয়ে টাকা নিয়ে আসতে পারবো, অথবা ওই বিলটা আমি অন্য কাউকে হস্তান্তর করতে পারবো। যেহেতু হস্তান্তর করতে পারবো বলে তার নাম কি, হস্তান্তরযোগ্য দলিল বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। গল্পটা ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ কি না? মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ধারণা? তাহলে ড্রয়ার কি হয় বিল অফ এক্সচেঞ্জে, হুন্ডি লেখক। ড্রয়ি কি হবে, ক্রেতা। কি হবে, ক্রেতা। ঠিক আছে, বায়ার। এবার আমি এই যে বিলটা আমি পেলাম মিস্টার এক্স এর কাছ থেকে, এটা আমি মিস্টার জেড কে দিয়ে দিলাম। এটা জেড কে দিয়ে দিলাম, এই প্রক্রিয়াটাকে বাংলায় বলা হচ্ছে হস্তান্তর, ইংরেজিতে বলা হচ্ছে এনডোর্সমেন্ট। ঠিক আছে, এই হস্তান্তর করার পর এখন পেই কে হয়ে যাবে, সি, যাকে আমি দিয়েছি। অথবা যদি কাউকে হস্তান্তর না করতাম, বিলটা আমি নিজের কাছে রেখে দিতাম, তাহলে আমি পেতাম, তাহলে আমি হতাম ড্রয়ার, আমি হতাম ইয়ে কি, পেই। আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা একদম জলের মতো হয়ে গেছে। এরপর আমরা কিছু বৈশিষ্ট্য করব। বৈশিষ্ট্যগুলো সেম আর থাকবে পয়েন্ট 2 এর মতো। বাণিজ্যিক হুন্ডি যেহেতু হস্তান্তরযোগ্য দলিলের একটা অংশ, তাই এটাও কি হতে হবে, লিখিত এবং স্বাক্ষরিত। ক্লিয়ার? এটাও কি হবে, উপযুক্ত স্ট্যাম্প। বাণিজ্যিক হুন্ডিতে কিন্তু উপযুক্ত কি চাই, স্ট্যাম্প চাই। তৃতীয় নম্বর, এটাও কিন্তু কতগুলো সংশ্লিষ্ট পক্ষ থাকবে, ড্রয়ার, ড্রয়ি আর পেই। ঠিক আছে, আবার রিপিট করছি, সেলার হচ্ছে ড্রয়ার, পারচেজ ড্রয়ি, আর পেই হচ্ছে কি যাকে বেসিক্যালি হয় ড্রয়ারই টাকাটা পায়, অথবা ড্রয়ার যদি কাউকে বিলটা হস্তান্তর বা এন্ডোর্স করে দেয় তাহলে যে টাকাটা পাবে আসবে। পারসন হু রিসিভ দি অ্যামাউন্ট। ওকে, তাহলে এই আমরা হস্তান্তরযোগ্য দলিল পড়লাম, আর হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য পড়লাম, বাণিজ্যিক হুন্ডি পড়লাম, বাণিজ্যিক হুন্ডির বৈশিষ্ট্য পড়লাম। এবার বাণিজ্যিক হুন্ডিকে পরবর্তীতে দেখা যাচ্ছে বাণিজ্যিক হুন্ডিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে বাণিজ্যিক হুন্ডিকে বলা হচ্ছে বাণিজ্যিক হুন্ডি বা হুন্ডির প্রকারভেদ। তাহলে হুন্ডির প্রকারভেদে বাণিজ্যিক হুন্ডি হচ্ছে সাহায্যকারী, ট্রেড বিল আর সাহায্যকারী বিল, মানে অ্যাকোমোডেশন বিল। কি হয়, যখন ধরো আমি মিস্টার এক্স কে ধারে মাল বিক্রি করেছি, তাহলে এখানে মিস্টার এক্স এর সাথে আমার কি সম্পর্ক, ক্রেতা বিক্রেতার সম্পর্ক, বিজনেস রিলেশন। তাহলে এইখানে যে বিলের সৃষ্টি হবে তাকে বলা হবে ট্রেড বিল বা বাণিজ্যিক হুন্ডি। এছাড়া সাহায্যকারী হুন্ডিও হয়। কি হয়, সাহায্যকারী হুন্ডিতে কি হয়, এক বন্ধু আরেক বন্ধুকে সাহায্য করার জন্য হুন্ডি লিখে থাকে। বর্তমানে সিলেবাসে তোমাদের সাহায্যকারী হুন্ডিটা নেই, তাই বিকম বা উঁচু ক্লাসে কিন্তু অ্যাকোমোডেশন বিলের অঙ্ক আমরা পড়বো, এবং যদি যখন আমরা আসবো তখন আমরা পড়বো, কিন্তু ক্লাস 11 আপাতত তোমাদের একটা টপিকে নেই। তাহলে নামটা জেনে রাখো, ট্রেড বিল আর অ্যাকোমোডেশন। ওকে, এতটুকু ক্লিয়ার? নেক্সট যেটা আছে, ঠিক আছে, এই টপিকে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে গিয়ে আমরা বিল অফ এক্সচেঞ্জে এবারে কিছু গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে পড়ব, মানে যেটাকে বলছি সাম ইম্পর্টেন্ট পয়েন্ট বা ওয়ার্ড। ঠিক আছে, তো বাংলা ভার্সনের স্টুডেন্টদের কিন্তু এখানে ইংলিশ ভার্সনের ওয়ার্ডে গুলো লিখে রাখা উচিত, কারণ তাতে তোমরা জিনিসটা বুঝতে পারবে। কারণ অঙ্কেতে তো তোমার ইংলিশ ভার্সনে লিখে দেবে, তখন তুমি না হলে তুমি বুঝতে পারবে না। প্রশ্ন হচ্ছে স্যার,
ফার্স্ট টপিক কি লিখেছেন? রেয়াতি দিন, যাকে বলি আমরা ডেজ অফ গ্রেস। ঠিক আছে, ডেজ অফ গ্রেস। অর্থাৎ যখন আমরা কোনো বিল অফ এক্সচেঞ্জ লিখছি তখন তাতে কিছু অতিরিক্ত দিন মেয়াদ পূর্তির পরও দেওয়া হয়। কিসের পর দেওয়া হয় স্যার? মেয়াদ পূর্তির পর। আমি একটা সোজা সাপটা উদাহরণ তোমাদের বোর্ডে করে দেখাচ্ছি, ভালো করে বুঝবে। হ্যাঁ, সাপোজ ধরে নাও আজকে তারিখ কত? 19/7/2025। আজকের দিনে কেউ যদি একটা বিল লেখে আর বিলটার মেয়াদ 2 মাস হয়, কত মাস হয় বললাম? 2 মাস পর বিলটা পরিপূর্ণতা পাবে বা ম্যাচুরিটি হবে, তাহলে তোমাকে বলতে হবে কোন তারিখে বিলটা ম্যাচিউর হবে। তুমি জানো 2 মাস, তাহলে এই 2 মাস মাসের তলায় অ্যাড হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত 3টে দিন আমরা পাই, এটাকে বলা হচ্ছে গ্রেস ডেজ। কি ডেজ বলা হয়? দেখো তাহলে লিখেছি ম্যাচুরিটি ডেট প্লাস 3 ডেজ প্লাস 3 ডেজ, তাহলে 3 দিন এইখানে ডেজের মধ্যে যোগ করে দেব। তাহলে বেরাবে কত? 19 আর 3 এ কত বেরাবে? 22। 7 আর 2 যোগ করে কত বেরাবে? 9/2025। তাহলে আজকে 19/7/2025 এ যদি কোনো বিল লেখা হয় তার ম্যাচুরিটি ডেট কবে হবে? 22/9/2025। ঠিক আছে, বুঝতে পেরেছো? মাসের তলায় যত মাসের বিল হবে, 2 মাস কি 3 মাস? যদি এটা সাথে 4 মাসের বিল হতো তাহলে কি করতাম? তাহলে 7 এর তলায় এখানে 4 লিখে দিতাম, আর ডেজ অফ গ্রেস কিন্তু 3 থাকতো। তাহলে আমরা তো 22/11/2025। বলো, বুঝতে পেরেছো? আই হোপ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইদিকে দেখো, বুঝতে পেরেছো? তবে একটা কথা মাথায় রাখতে হবে আমাদেরকে, যদি ডেজ অফ গ্রেস যোগ করার পর এমন কোনো দিন আসে যেটা আগে থেকেই হলিডে বলেছিল, কি ছিল? হলিডে। সাপোজ ডেজ অফ গ্রেস ক্যালকুলেশন করার পর ম্যাচুরিটি ডেট, মানে ডেজ অফ গ্রেস নেওয়ার পর ম্যাচুরিটি ডেট হচ্ছে, মনে করে নাও 15/8/2025। এবার 15/8 মানে হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তাহলে সেক্ষেত্রে বিলটা যেটা আগে থেকে ন্যাশনাল হলিডে, যেমন 2রা অক্টোবর গান্ধী বার্থডে, এই দিনটা যদি কোনো বিল অফ এক্সচেঞ্জ ম্যাচিওর করে বা তোমার 15ই আগস্ট যদি ম্যাচিওর করে, তাহলে সেক্ষেত্রে ঠান্ডা মাথায় শুনে নাও ম্যাচুরিটিটা একদিন আগে হয়ে যাবে। মানে এক্ষেত্রে 15/8 যদি হয় তাহলে এটা হয়ে যাবে 14/8। 2রা অক্টোবর যদি আসে যাবে 1 অক্টোবর। ক্লিয়ার কনসেপ্ট? তবে স্যার যদি হঠাৎ করে বন্ধ বা এমনি কোনো কারণে যেটা হঠাৎ করে ছুটি হয়ে গেল, এই ধরনের কোনো ছুটির ডেট যদি পড়ে যায়, মানে আমি তোমাকে যদি एग्जांपल বলতে চাইছি, এই যে एग्जांपलটা আমি তোমাদের বোর্ডে লিখেছিলাম 22/11। ওকে, 22/11। এই 22/11 তে মনে করো হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কালকে মানে 20 তারিখে ডিক্লেয়ার হলো যে 22 তারিখে বন্ধ, দুদিন পর আগে ডিক্লেয়ার হলো 22 তারিখ থেকে গোটা ভারত বন্ধ থাকে, লকআউট। তাহলে সেই ক্ষেত্রে 22 এর পরের দিন মানে 23 তারিখে ম্যাচুরিটি হবে, কারণ এই বন্ধটা হঠাৎ করে হয়েছে, আগে থেকে প্রিফিক্সড ছিল। আমি বোঝাতে পারছি? আশা করি তোমরা বুঝতে পারছো। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? নেক্সট টপিক আসছে। স্যার কোথায় কোথায় রেয়াতি দিন হয়, কোথায় কোথায় রেয়াতি দিন হবে না, এইখান থেকে অনেকবার এমসিকিউ পরীক্ষায় আসতে পারে এবং এর আগেও এসেছে। প্রথমত বলে রাখি, বিল যেটা আমরা বলি তার বেসিক্যালি 4টে পার্ট হয়, 4টে ধরনের হয় লেখার ক্ষেত্রে। যখন আমরা লিখছি, একটা আফটার ডেট আর একটা হচ্ছে আফটার সাইট। মাথায় রাখবে আফটার ডেট, এটা ভালো করে পয়েন্টটাকে মাথায় গেঁথে নেবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট অঙ্কের ক্ষেত্রে। আফটার ডেট আর আফটার সাইট যদি বিল লেখা থাকে, বিলে যে আফটার ডেট বা আফটার সাইট কথাটা লেখা থাকে, তাহলে গ্রেস ডেজ পাওয়া যাবে। ঠিক আছে, গ্রেস ডেজ অর্থাৎ রেয়াতি দিন সেখানে পাওয়া যাবে।
স্যার আফটার ডেট মানে কি আর আফটার সাইট মানে কি বলে দিন কি আছে আফটার ডেট। ধরে নাও আজকে 19 তারিখে কোনো বিল লেখা হলো। কত তারিখে বিল লেখা হলো? 19 তারিখে। আমি কাকে মাল বিক্রি করেছিলাম? এক্স কে। কাকে? এক্স কে। আর আজকে 19 তারিখে মালটা বিক্রি করলাম, বিল লিখেছি কত তারিখে? 19 তারিখে। ম্যাচুরিটি ডেট আজ থেকে শুরু হচ্ছে, মানে যেদিনকার বিল লিখছি সেদিন থেকে যদি ম্যাচুরিটি ডেট কাউন্ট হয় তাকে বলা হবে আফটার ডেট, তারিখ অন্তে বিল। মানে যে তারিখে লেখা হয়েছে, এখানে লেখা হচ্ছে মানে যে তারিখে হুন্ডি, এটা আমি ছেড়ে দিয়েছিলাম, হুন্ডি লেখা হয়েছে সেই দিন থেকে মেয়াদ পূর্তি দিন গণনা করা হয়। মানে ম্যাচুরিটি ডেট ক্যালকুলেটেড ফ্রম দ্য ডেট অফ drawn of bill of exchange, মানে যেদিনকার বিলটা ড্রন করা হচ্ছে সেই দিন থেকে কিন্তু কাউন্ট হবে কি? বিলের ম্যাচুরিটি। ঠিক আছে, যেদিনকার লেখা হচ্ছে। আজ 19 তারিখ বিল লিখেছি, আজ থেকে ডেট কাউন্ট। কিন্তু যদি কোনো কারণবশত আজ 19 তারিখ বিল লিখেছি, এক্স বিলটা আজকে অ্যাকসেপ্ট না করে, বিল তো অ্যাকসেপ্ট করবে যার উপর লিখছি, ড্রয়ার বলেছিলাম আমরা, ড্রয় অ্যাকসেপ্ট করবে। ড্রয় ধরে এটাকে 25 তারিখে অ্যাকসেপ্ট করেছে। কত তারিখে অ্যাকসেপ্ট করেছে? আমি লিখেছি 19, ড্রয় অ্যাকসেপ্ট কবে করেছে? যদি বিলের ম্যাচুরিটি ডেট 25 তারিখ থেকে ক্যালকুলেট হয়, মানে যেদিনকার ড্রয় অ্যাকসেপ্ট করছে সেই দিন থেকে, যেদিনকার কে অ্যাকসেপ্ট করছে সেদিন থেকে যদি কাউন্ট হয় তাহলে তাকে বলা হবে আফটার সাইট বিল। সাইট মানে কি? দর্শন। আমরা ঘুরতে যাই না, বই না যে চল পুরী দেখতে যাবো, সাইট সিন দেখে আসি। সাইট মানে কি? দর্শনীয়। কথা বোঝাতে পারলাম? দর্শন করা স্থান, বই না, দর্শনীয় সাইট সিন। তাহলে সাইট মানে কি? সাইট মানে হচ্ছে SIDE নয়, SIGHT। সাইট মানে হচ্ছে দেখা। যেদিনকার ড্রয়ি বিলটাকে দেখবে, অ্যাকসেপ্ট করবে, সেদিন থেকে ম্যাচুরিটির দিন কাউন্ট হবে, তাকে বলা হবে আফটার সাইট। আর যেদিনকে আমি লিখবো, হতে পারে আমি আজকে 19 তারিখে লিখেছি, ড্রয়ি 25 তারিখ 30 তারিখ অ্যাকসেপ্ট করতে পারে, ডোন্ট কেয়ার। 19 তারিখ থেকে বিলের ডেট কাউন্ট হবে, তখন বলা হবে আফটার ডেট। আদারওয়াইজ ড্রয়ি যেদিনকে অ্যাকসেপ্ট করবে সেদিন থেকে যদি কাউন্ট হয় তাহলে বলা হবে আফটার সাইট বিল। মাথায় এটাও রাখতে হবে, আফটার ডেট আর আফটার সাইটের ক্ষেত্রে গ্রেস ডেজ পাওয়া যায়। তবে যদি বিল হয় অন ডিমান্ড অ্যাট সাইট, আই রিপিট, আফটার সাইট আর অ্যাট সাইট দুটো আলাদা। আফটার সাইট মানে আমি যেদিনটা দেখবো, ড্রয়িং যেদিনটা দেখবে তারপরের দিন, সেই দিন থেকে কাউন্ট হবে। আর অ্যাট সাইট মানে এখানে কোনো গ্রেস ডেজ নাই, বিল দেখাবো আর পয়সা নেব। যেদিনকে আমি তোমাকে, আমার যেদিনকে দরকার পড়বে, আমি ধর এক্সকে মাল বিক্রি করেছি, সেই ক্ষেত্রে যেদিনকে আমি যেদিনকে আমার টাকার দরকার পড়বে, আমি এক্স এর কাছে নিয়ে যাবো, বিলটা দেখিয়ে দেবো, এক্স আমায় টাকা দিয়ে দেবে। মানে বেসিক্যালি যদি আমি প্র্যাকটিক্যালি বলি, যে সমস্ত বিজনেসম্যানদের গুডউইল অনেক বেশি, ঠিক আছে, তারা এই ধরনের বিল লেখা সাহস করতে পারে। তাদেরকে সবসময় ক্যাশ অ্যাভেলেবল, লিকুইডিটি পাওয়ার হ্যাবো, ক্যাশ সবসময় আছে। তাই অন ডিমান্ড বিল, ব্যাক সাইড বিলে কি হয় না, কোনো গ্রেস ডেজ পাওয়া যায় না। গ্রেস ডেজ কোন বিলে পাওয়া যায় না? অন ডিমান্ড আর অ্যাট সাইড। অ্যাট সাইড, আই রিপিট, অ্যাট সাইড বাংলায় দর্শন মাত্র। আবার রিপিট করছি, অ্যাট সাইড আলাদা, আফটার সাইড আলাদা। অ্যাট সাইড মানে বিল দেখাবো, পয়সা নেব। ক্লিয়ার? নেক্সট স্যার, তারিখ অন্তে, দর্শন অন্তে, অ্যাট সাইড, আফটার সাইড সব হয়ে গেল। স্যার এই যে বিল পাচ্ছে, মানে আমি বিক্রেতা, আমি পণ্য দ্রব্য বিক্রি করলাম এক্স কে, এক্স বিল অ্যাকসেপ্ট করে আমাকে রিটার্ন করে দিল। এই বিলটা নিয়ে আমি কি করব? এই বিলটা নিয়ে ড্রয়ার 4টে কাজ করতে পারে। কটা কাজ করতে পারে? কি কি? এক, ডিউ ডেট পর্যন্ত, মানে ম্যাচুরিটি ডেট পর্যন্ত, যেমন 22/11 ম্যাচুরিটি ডেট হচ্ছে, তাই না, ওই দিনটা পর্যন্ত সে বিলটাকে নিজের কাছে রেখে দিতে পারে।
ক্লিয়ার? এর জন্য কোনো আলাদা করে জার্নাল এন্ট্রি দরকার পড়ে না। 1 নম্বর কেস কি, ডিউ ডেট পর্যন্ত ড্রয়ার মানে বিক্রেতা অর্থাৎ যে বিল লিখছে সে বিলটা নিজের কাছে রেখে দিতে পারে। ক্লিয়ার? দ্বিতীয় নম্বর, বিলটা সময়ের আগে ড্রয়ারে মানে বিক্রেতার টাকার দরকার পড়লো, তো বিলটা ধরো 3 মাসে, যেমন এখানে বিলটা 3 মাসের বিল ধরেছে, তাই না? 3 মাস পর টাকা পাবো, কিন্তু হঠাৎ করে আমার কিছুদিন পর টাকার দরকার হলো, তখন আমি বিলটা আমার ব্যাংক অ্যাকাউন্টে মানে সেলারের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে মানে ড্রয়ারের যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে জমা রেখে বিলটাকে ভাঙাতে পারি। এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিসকাউন্ট করা। কি করা? ডিসকাউন্ট করা, ডিসকাউন্টিং অফ এ বিল। যখন ব্যাংকে গিয়ে বিল ভাঙাচ্ছি, সময়ের আগে টাকা পাচ্ছি, সাপোজ বিলের ভ্যালু 20,000 ছিল, ব্যাংক তোমার মুখ দেখে 20,000 দেবে না, ব্যাংক সময়ের আগে যেহেতু টাকা দিচ্ছে কিছু চার্জেস করে। কি করে? এটা হলো ডিসকাউন্টিং চার্জেস। কি চার্জেস? ধরো 20,000 এর বিল সময়ের আগে ভাঙালাম, 19,500 টাকা দিল কি 19,600 টাকা দিল, 400 টাকা ব্যাংক কেটে নেয়। এই 400 টাকাটাই ব্যাংকের ইনকাম। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ কি না? বুঝতে পারছো আশা করি? নেক্সট, তাহলে আমরা কি করলাম? হুন্ডি ভাঙানো করে নিলাম। তাহলে আমরা 4টে কেস করতে পারি বলেছিলাম। প্রথম কেসটা কি ছিল? নিজের কাছে রেখে দেওয়া, যার জন্য কোনো জার্নাল এন্ট্রি হবে না। দ্বিতীয় কেস হুন্ডি ভাঙানো, এটা জার্নাল এন্ট্রি করাবো যেদিন সেদিনকে বলবো, কিন্তু এর জন্য জার্নাল এন্ট্রি দরকার পড়ে। তৃতীয় নম্বর কেস, বিলটা আমি অন্য কোনো ব্যক্তিকে হস্তান্তর করতে পারি, যাকে আমরা ইংরেজিতে বলি এন্ডোর্সমেন্ট অফ বিল। মানে আমি আমার কাছে বিলটা, ধরো আমি আমার কিছু মাল সি এর কাছ থেকে কিনেছিলাম, তো আমি এই বিলটা আবার সি কেও দিয়ে দিতে পারি। কাকে দিতে পারি? সি কে। এটা এই প্রক্রিয়াকে বলা হয় হস্তান্তরকরণ বা পৃষ্ঠাঙ্কনকরণ বা সত্তান্তরকরণ বা ইংরেজিতে এন্ডোর্সমেন্ট অফ বিল। বুঝতে পারলাম? তাহলে আমি বলছিলাম কটা কেস করতে পারি বিল নিয়ে? 4টে। প্রথম কেস নিজের কাছে রেখে দেওয়া, দ্বিতীয় কেস ব্যাংকে বিলটা ভাঙানোর সময়ের আগে তার জন্য কিছু ডিসকাউন্টিং চার্জ কেটে নেবে। প্রথম কেস নিজের কাছে রাখার জন্য কোনো জার্নাল এন্ট্রি নেই, দ্বিতীয় কেস ব্যাংকে বিলটা ভাঙালে জার্নাল এন্ট্রি আছে, যখন অঙ্ক করাবো তখন বলে দেব। তৃতীয় কেস, বিলটা আমি কাউকে হস্তান্তর করতে পারি বা এন্ডোর্স করতে পারি, তার জন্য জার্নাল এন্ট্রি করতে লাগবে। আর চতুর্থ নম্বর কেস হচ্ছে গিয়ে অর্থ আদায়ের জন্য হুন্ডি প্রেরণ। মানে ধরো আমি ম্যাক্সিমাম ধারেই মাল বিক্রি করি, এক্স ওয়াই জেড এরকম অনেক ব্যক্তি আছে, তারা সবাই ধারে মাল নিয়ে যায়, কেউ 3 মাসের বিল দেয়, কেউ 2 মাসের বিল দেয়, কেউ 4 মাসের বিল দেয়, কেউ 1 মাসের বিল দেয়। এই ক্ষেত্রে আমরা অত ডেট মনে রাখা পসিবল নয়, আমরা সেই দায়িত্ব কাকে দিয়ে দিচ্ছি? ব্যাংকে দিই। কাকে দিয়ে দিই? ব্যাংক আমাদের হয়ে কালেক্ট করে দেয় টাকাটা। কথা বুঝতে পেরেছো? যেমন দেখবে অনেকটা হুবাহু নয়, অনেকটা যখন আমরা ধারে মাল কিনি বাজাজ ফাইন্যান্স থেকে, বাজাজ ফাইন্যান্স আমাদের কিন্তু সাইন করায় না, আর বাজাজ ফাইন্যান্সের ব্যাংক টাকাটা কি করে? কালেক্ট করে দিয়ে দেয়। বুঝতে পারছো? কালেকশন করে দিয়ে দেয়। এইটা আর হুন্ডি ভাঙানো মানে ডিসকাউন্ট, এই কালেকশন আর ডিসকাউন্ট কিন্তু সেম নয়, দুটো আলাদা আলাদা। ডিসকাউন্টিং অফ এ বিল আর সেন্ট ফর কালেকশন কিন্তু আলাদা আলাদা, তাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে আলাদা আলাদা। যখন অঙ্ক করাবো তখন বলে দেবো। এখন এতটুকু শুনে রাখো যে এখানে ব্যাংক আমার এই কালেকশন করছে, কালেকশন করতে সামান্য কিছু কালেকশন চার্জেস ব্যাংক নেয়। ক্লিয়ার? তাহলে বিল পেলে ড্রয়ার কটা কেস করতে পারে বলেছিলাম? 1, নিজের কাছে রেখে দেওয়া ডিউ ডেট পর্যন্ত। দ্বিতীয়, ব্যাংকে হুন্ডিটা ভাঙানো বা ডিসকাউন্ট করা। তৃতীয়, এন্ডোর্সমেন্ট বা কাউকে সত্তান্তর করে দেওয়া। চতুর্থ, সেন্ট ফর কালেকশন। এবার যার কাছ থেকে বিলটা পাচ্ছিলাম মানে এক্স, সে ধরো জেনুইন পারসন, তাহলে সে মেয়াদ পূর্তির সময় টাকা দিয়ে দেবে। বলো না হ্যাঁ কি না? বুঝতে পারছো? মেয়াদ পূর্তির সময় সে কি করবে? টাকা দিয়ে দেবে। কিন্তু অনেক সময় তার যদি সিচুয়েশন খারাপ হয়, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খারাপ হয়, তাহলে সে টাকা দিতে পারবে না। সে যদি টাকা না দেয়, যেমন চেক বাউন্স করে, ঠিক তেমনি বিলটা ক্যান্সেল হয়ে যাবে। এই ক্যান্সেলেশনের প্রক্রিয়াকে কমার্সের ভাষায় বলা হয়
ডিসঅনার অফ এ বিল, হুন্ডির প্রত্যাখ্যান বা ডিসঅনার অফ এ বিল। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ কি না? অর্থাৎ ডিউ ডেটে যদি ড্রয়ারকে টাকা দিতে না পারে, if the drawee is unable to pay the sum as per bill of exchange to the drawer, then the bill becomes dishonor. বিলটা কি যাবে? dishonor। আই হোপ তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার কনসেপ্ট? ডিসঅনার কাকে বলে বোঝাতে পারলাম। কেস কি হয় যদি ডিসঅনার হয়ে যায়, তাহলে কেস খারাপ হয়ে গেল। এবার ড্রয়ার কি তাহলে ড্রয়িং পিছনে ছুটবে? ড্রয়িং তো বলতে পারে না, দেবো না, যা করার করে নে। তাহলে এই এত বড় অ্যাক্ট বানিয়ে সরকারের তো কোনো ভ্যালু থাকবে না। সরকার কি বলছে, যদি এরকম কোনো বিল অফ এক্সচেঞ্জ ডিসঅনার হয়, তাহলে তুমি নোটারি পাবলিক অফিসে গিয়ে বা নোটারি অফিসে গিয়ে এই হুন্ডির ডিসঅনারমেন্ট মানে বিলটা যে ক্যান্সেল হয়েছে সেই জিনিসটাকে নোটিং করিয়ে নাও। এর জন্য নোটারি অফিসারকে একটা অ্যামাউন্ট পে করতে হয়। ক্লিয়ার? এই যে অ্যামাউন্টটা পে করতে হয় তাকে বলা হয় নোটিং চার্জেস। প্রাইমারিলি ড্রয়ার এই ডিসঅনারমেন্ট অফ বিলের কেসটাকে নোটিং করিয়ে নেয়, কিন্তু পরবর্তীকালে ড্রয়ির কাছ থেকে বিলের ভ্যালুর সাথে ওই টাকাটা জুড়ে নেয়। এক্সাম্পল হিসাবে বলতে পারি, যদি বিলের ভ্যালু আগে 10,000 ছিল আর ডিসঅনার করার পর নোটিং চার্জেস আমাকে 1,000 টাকা দিতে হয়েছে, তাহলে এখন আমি নতুন বিলের ভ্যালু কত বানাবো? 11,000 টাকা। কেন ওই 1,000 টাকা যেটা আমার লেগেছে নোটিং করাতে, সেই টাকাটা আমি কার কাছ থেকে নিয়ে নেবো? ড্রয়ের কাছ থেকে নিয়ে নেব। প্রাইমারিলি আমি পকেট থেকে দিয়েছি, কিন্তু আমি ওর কাছে এটা কালেকশন করে নেব। আই হোপ ক্লিয়ার করতে পারছি। এবং এতটুকু পর্যন্ত ছিল একটা বেসিক কনসেপ্ট। ঠিক আছে? এর পরের দিন আমরা প্রমিসারি নোট আর তার সাথে সাথে চেক করবো আর অঙ্কটা দেখবো। ঠিক আছে?